স্পেন, এটাকে বিশ্বের সবচেয়ে হেলদি কান্ট্রি বলা হয় এবং এই দেশটা সবচেয়ে বেশি অলিভ অয়েলের প্রোডাকশন করে। এই রকমই কিছু ফ্যাক্ট স্পেন সম্পর্কে রয়েছে, তো এক এক করে আসি। ইউরোপ মহাদেশের দক্ষিণে এইখানে দেশ রয়েছে স্পেন। দেশের একদম মাঝখানের থেকে এর রাজধানী ম্যাড্রিড। স্পেন তার রাজধানী ম্যাড্রিড। ইউরোপের ভেতর সব থেকে বেশি লাইফ এক্সপেক্টেন্সি মানে গড় আয়ু যে দেশের লোকেদের সব থেকে বেশি সেটা হলো স্পেন। স্পেনের লোকজন গড়ে প্রায় 84 বছর বাঁচে। ভারতের ক্ষেত্রে মানুষের গড় আয়ু হলো মোটামুটি 67 বছর, ছেলেদের ক্ষেত্রে 66 বছর আর মেয়েদের ক্ষেত্রে 69 বছর। এবার লাইফ এক্সপেক্টেন্সি আর এর পাশে অন্যান্য আরো বিভিন্ন প্যারামিটার নিয়ে গ্লোবালি একটা ইন্ডেক্স প্রকাশ করা হয়, গ্লোবাল হেলথ ইন্ডেক্স। এই ইন্ডেক্স অনুযায়ী সব থেকে উপরের দিকে রয়েছে ওই স্পেন। 2019 সালের রেকর্ড অনুযায়ী স্পেনের গ্লোবাল হেলথ ইন্ডেক্স স্কোর বা হেলথ গ্রেড স্কোর হলো 92.7। ভারতের ক্ষেত্রে এই হেলথ গ্রেডের স্কোরটা হলো 42.8। এছাড়া স্পেনের একটা ফেমাস খেলা হলো বুল ফাইটিং। বলা হয় এই বুল ফাইটিং খেলার অরিজিনও হলো স্পেন। স্পেনে এক ধরনের ভেড়া বা শিপ পাওয়া যায়, মেরিনো শিপ বলা হয়। এই টাইপের ভেড়া থেকে খুব ভালো কোয়ালিটির উল পাওয়া যায়, যেটা শীতবস্ত্র তৈরির কাজে ব্যবহার হয়। তবে উল প্রোডাকশনের ক্ষেত্রে সব থেকে ভালো কোয়ালিটির ভেড়া বা শিপ বলা হয় লিঙ্কন ভেড়াকে। লিঙ্কন ভেড়া বা লিঙ্কন শিপ ইংল্যান্ডে পাওয়া যায়। স্পেনের পূর্ব দিকে এই এরিয়াটাকে বলা হয় ক্যাটালোনিয়া। এইখানে পাকিস্তানের ক্ষেত্রে যেরকম এইখানে একটা প্রভিন্স রয়েছে বালুচিস্তান, এই বালুচিস্তান প্রভিন্স পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে চায়। সেই রকমই স্পেনের ভেতরে এই যে ক্যাটালোনিয়া প্রভিন্স, এই ক্যাটালোনিয়া স্পেনের থেকেও আলাদা হয়ে যেতে চায়, আলাদা একটা রাষ্ট্র হতে চায়। আর এই ক্যাটালোনিয়া প্রভিন্সের পশ্চিম দিকে স্পেন আর ফ্রান্স এই দুটোর মাঝখানে একটা ছোট্ট দেশ আছে যেটাকে বলা হয় অন্ডোরা। এছাড়াও স্পেন আর ফ্রান্স এই দুটোর মাঝখানে স্পেন আর ফ্রান্সের যে বর্ডার, সেই বর্ডারে একটা পর্বতশ্রেণী রয়েছে যেটাকে বলা হয় পিরেনিস পর্বতশ্রেণী বা পিরেনিস পর্বত। ফ্রান্স আর স্পেনের মাঝখানে রয়েছে পিরেনিস পর্বত, আর ওই পর্বতের উপরেই ছোট্ট একটা দেশ আছে অ্যান্ডোরা। আবার স্পেন সম্পর্কে আসি। স্পেনের ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ। বলা হয় যে ভারতীয়রা যদি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে চায় তাহলে সব থেকে ইজি হলো স্প্যানিশ শেখা, কারণ ভারতের বেশিরভাগ লোকজন হিন্দিতে কথা বলে আর হিন্দির বিভিন্ন প্রোনাউন্সিয়েশন স্প্যানিশ ভাষার বিভিন্ন শব্দের প্রোনাউন্সের সাথে প্রায় সমান। যেমন হিন্দিতে তুমিকে বলা হয় তু, সেই রকমই স্প্যানিশ ভাষায় তুমিকে বলা হয় তু। হিন্দিতে জামাকে বলা হয় কামিজ, স্প্যানিশ ভাষায় এই জামাকে বলা হয় কামিজা। হিন্দিতে টেবিলকে বলা হয় মেজ, স্প্যানিশ ভাষায় বলা হয় মেজা। হিন্দিতে কাউকে জিজ্ঞেস করা হয় কেয়া হাল, স্প্যানিশে এটাই জিজ্ঞেস করা হয় কে তাল। এইরকমই আরো বিভিন্ন শব্দ আছে। এবার স্পেনের রাজধানী বললাম ম্যাড্রিড। এই ম্যাড্রিডে একটা রেস্টুরেন্ট রয়েছে সবরিনো ডি বোটিন। এটা বিশ্বের সব থেকে পুরনো রেস্টুরেন্ট, যেটা এখনো রানিং। 1725 খ্রিস্টাব্দে এই রেস্টুরেন্টটা চালু হয়। স্পেনে আরো একটা ফেমাস শহর হলো বুনোল। এখানের একটা খুব ফেমাস ফেস্টিভ্যাল হলো লা টমাটিনো ফেস্টিভ্যাল। বলিউডের একটা ফিল্ম রয়েছে জিন্দেগি না মিলেগি দুবারা। এই ফিল্মে টমেটো নিয়ে এই ফেস্টিভ্যালের শুটিং হয়েছিল স্পেনের ওই শহর বুনেলে। প্রত্যেক বছর আগস্ট মাসের লাস্ট বুধবার এই লা টমেটোনো ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করা হয় এবং এই ফেস্টিভ্যালে প্রায় 1,50,000 কেজি মানে প্রায় 150 টন টমেটো ইউজ হয়। ভারত থেকে বিভিন্ন সময় স্পেনে টমেটো ও অন্যান্য বিভিন্ন সবজির এক্সপোর্ট হয়। তবে এই ফেস্টিভ্যালের সময় ভারত একটু বেশি পরিমাণে টমেটো ওই স্পেনে এক্সপোর্ট করে। এবার স্পেন সম্পর্কে আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে স্পেনের যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম তাতে কোনো শব্দই নেই। ভারতের জাতীয় সঙ্গীতে যেরকম জনগণ মন এই শব্দগুলো রয়েছে, স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো শব্দই নেই, শুধুমাত্র মিউজিক। স্পেন সম্পর্কে আরেকটা বিষয় বলি। ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রোল করার জন্য যেরকম এই জিবুতিতে বিভিন্ন দেশ তাদের মিলিটারি বেস বানিয়ে রেখেছিল, সেই রকম ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হলো এই গিব্রাল্টার স্ট্রেট। এবার এই গিব্রাল্টার স্ট্রেটটা দুটো দেশের মাঝখানে পড়ে, স্পেন আর মরক্কো। এখন মনে হতে পারে যে এটা স্পেন আর মরক্কোর ভেতরে যেহেতু এই গিব্রাল্টার স্ট্রেটটা রয়েছে, সেক্ষেত্রে ওই গিব্রাল্টার স্ট্রেটের ওপর স্পেন আর মরক্কোরই অধিকার থাকবে, কিন্তু না। স্পেনের নিচের দিকে ছোট্ট একটা জায়গা রয়েছে গিব্রাল্টার, এইখানে দেখা যাবে না, পাশে এই ম্যাপে দেখতে পারো। স্পেনের একদম নিচে ছোট্ট একটু জায়গা রয়েছে গিব্রাল্টার, যেটা ইউকে বা ইউনাইটেড কিংডমের আন্ডারে রয়েছে। পুরো বিশ্বজুড়ে ইউকের যে 17টা ওভারসিজ টেরিটরি, তার ভেতর এই গিব্রাল্টার একটা। আর ওই গিব্রাল্টার এরিয়ার নাম থেকেই এই স্ট্রেটের নাম চলে এসেছে গিব্রাল্টার স্ট্রেট। এখন এই গিব্রাল্টার ইউকের আন্ডারে থাকায় এই স্ট্রেটের ওপর ইউকে তার অধিকার ফলায়, আর এই জন্যই
স্পেন আর ইউকে এদের দুজনের ভেতর রিলেশন খুব একটা ভালো নয়। তবে ইউকে কে টেক্কা দেওয়ার জন্য স্পেনও একটা কাজ করে রেখেছে। এখানে মরক্কোর একদম উপরের দিকে ছোট্ট একটা জায়গা আছে সেউটা, এখানে গিব্রাল্টার যেরকম ইউকের নিয়ন্ত্রণে সেই রকম এখানে নিচে সেউটা স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে আলটিমেটলি গিয়ে দেখা যায় এই যে গিব্রাল্টার স্ট্রেট, এই গিব্রাল্টার স্ট্রেটের উপর ইউকে আর স্পেন দুজনেরই ডমিনেন্ট থাকে। এই যে বললাম মরক্কোর ভেতরে একটা জায়গা রয়েছে সেউটা থেকে একটুখানি এগিয়ে গিয়ে মরক্কোর ভেতরেই স্পেনের আরো একটা জায়গা রয়েছে মেলিলা। এবার এই যে এই জায়গাটা হলো ভূমধ্যসাগর। চায়না, ভারত বা সাউথ ইস্ট এশিয়া বা এই দিকের কোনো দেশ থেকে কোনো প্রোডাক্ট যদি ইউরোপের মার্কেটে যেতে হয় বা উত্তর আমেরিকার মার্কেটে যেতে হয় তাহলে এই রাস্তাটাকে ফলো করতে হয়। এই আরব সাগর দিয়ে এডিন উপসাগর, লাল সাগর হয়ে ভূমধ্যসাগর হয়ে ইটালির মার্কেটে আসে, সেখান থেকে পুরো ইউরোপে ছড়ায়, অথবা ভূমধ্যসাগর থেকে এই গিব্রাল্টার স্ট্রেট ক্রস করে এইখানে আমেরিকাতে পৌঁছায়। অন্যদিকে আমেরিকা থেকে কোনো প্রোডাক্ট বা জিনিসপত্র যদি ইউরোপের মার্কেটে আসতে হয় বা এশিয়ার মার্কেটে আসতে হয় তাহলে তাকে এই গিব্রাল্টার স্ট্রেটটাকেই ক্রস করতে হয়। এক কথায় ভূমধ্যসাগর আসার জন্য এই পাশ থেকে উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা যেখান থেকে খুশি ভূমধ্যসাগরে আসার জন্য গিব্রাল্টার স্ট্রেটটাকে ক্রস করতেই হয়। এই জন্য গিব্রাল্টার স্ট্রেটকে বলা হয় ভূমধ্যসাগরের চাবি বা কি অফ মেডিটেরিয়ান সি। গিব্রাল্টার স্ট্রেটটা স্পেন আর মরক্কোর মাঝখানে প্রায় 23 কিলোমিটার মতন চওড়া। তো এই হচ্ছে স্পেন। আচ্ছা, স্পেনে আরেকটা শহর আছে বার্সেলোনা। এই বার্সেলোনাতে একটা কনস্ট্রাকশন এখনো চলছে যেটাকে বলা হয় সাগাদা ফ্যামিলিয়া। এই কনস্ট্রাকশনটা 1882 খ্রিস্টাব্দে চালু হয়েছিল এবং তার কনস্ট্রাকশন এখনো পর্যন্ত চলছে। বলা হচ্ছে যে 2026 সালের শেষে গিয়ে এই কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। এবার স্পেনের পশ্চিম দিকে একটা দেশ রয়েছে পর্তুগাল। এই যে এইখানে হলো পর্তুগাল, এর রাজধানী হলো লিসবন। পর্তুগাল রাজধানী লিসবন। পুরো বিশ্ব জুড়ে কর্কের প্রোডাকশনে এই পর্তুগাল সব থেকে এগিয়ে। পুরো বিশ্বের প্রায় 40 থেকে 50% কর্কের প্রোডাকশন হয় এই পর্তুগালে। কর্ক মূলত দুটো কাজে খুব বেশি ব্যবহার হয়, সেটা হলো ওয়াইনের বোতল সিল করার জন্য আর ব্যাডমিন্টন খেলায় শাটেল বা কক তৈরি করার জন্য এই কর্কের ব্যবহার হয়। এই কর্ক আসলে একটি গাছের ছাল, কর্ক ওক নামক একটা ট্রি পর্তুগাল, স্পেন এই এরিয়াতে পাওয়া যায়। পর্তুগাল, স্পেন, ইটালি এই সব জায়গা এই কর্ক প্রোডাকশনের জন্য খুব ভালো। তো কর্ক ওক বলে একটা ট্রি, সেই গাছের ছাল থেকে এই কর্কের প্রোডাকশন হয়। যেমনটা বললাম যে ওয়াইনের বোতল সিল করা, ব্যাডমিন্টনের শাটেল তৈরি করা, এছাড়াও বিভিন্ন কাজে এই কর্কের ব্যবহার হয়। যেমন বাড়ি বা অফিস বা কোনো ইনস্টিটিউশনে ফ্লোরিং এর জন্য মানে মেঝে তৈরির জন্য কর্কের ব্যবহার হয়। কোনো রুম সাউন্ড প্রুফ করার জন্য এই কর্কের ব্যবহার হয়। এছাড়া ইনসুলেশন দেওয়া ও অন্যান্য বিভিন্ন কাজেও এই কর্কের ব্যবহার হয়। এবার আমরা জানি যে ইউরোপ থেকে ভারতে আসার জন্য সমুদ্রপথ খোঁজ করেছিল পর্তুগালের ব্যক্তি ভাস্কো ডি গামা। তবে সমুদ্রপথ খোঁজার জন্য ভাস্কো ডি গামার আগে পর্তুগাল থেকে আরেকজন এই সমুদ্রপথে রওনা দিয়েছিলেন, তার নাম হলো বার্থেলোমিও ডিয়াস। বার্থেলোমিও ডিয়াস 1488 খ্রিস্টাব্দে পর্তুগাল থেকে এই সমুদ্রপথ ধরে দক্ষিণ আমেরিকার নিচে এই কেপ টাউন পর্যন্ত আসে। অর্থাৎ পর্তুগাল থেকে সাউথ আফ্রিকা পর্যন্ত সমুদ্রপথ খোঁজ হয়ে যায় 1488 খ্রিস্টাব্দে। এখন বার্থেলোমিও ডিয়াস যখন এই নিচে এই পয়েন্টে এলো তখন এইখানে এসে দেখে যে এই এরিয়াতে প্রচুর ঝড়ঝঞ্ঝা হচ্ছে, মানে স্টর্ম হচ্ছে। সেই হিসাবে বার্থেলোমিও ডিয়াস এই এরিয়ার নাম দিয়েছিল কেপ অফ স্টর্ম। কিন্তু তারপর 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডি গামা এই রাস্তা ধরেই এই কেপ অফ স্টর্ম পর্যন্ত আসে এবং তারপর এইখান থেকে আরো একটু এগিয়ে ফাইনালি ভারতে যাওয়ার রাস্তা পেয়ে যায়। এখন ভাস্কো ডি গামা যেহেতু এই পয়েন্টে এসে তারপর ভারতে যাওয়ার রাস্তা পেয়েছিল, এই জন্য পর্তুগালের রাজা কিং জন দ্বিতীয় এই কেপ অফ স্টর্ম এইটার নাম পাল্টে নতুন নাম দেন কেপ অফ গুড হোপ। তো যে জায়গাটাকে কেপ অফ গুড হোপ বলা হয় সেটার আগের নাম ছিল কেপ অফ স্টর্ম। এইবার কোনো একটা ল্যান্ড এরিয়া যেটা 3 দিক থেকে সমুদ্র দিয়ে ঘেরা সেটাকে বলা হয় পেনিনসুলা বা উপদ্বীপ। সেই রকমের একটা উপদ্বীপ হলো পর্তুগাল আর স্পেন মিলিয়ে এই এরিয়াটা। এই এরিয়ার উত্তর দিকে রয়েছে বিস্কে উপসাগর, পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর আর পূর্ব দিকে রয়েছে ভূমধ্যসাগর। এখন এই এরিয়াটা যেহেতু 3 দিক থেকে সাগর দিয়ে ঘেরা, সেই জন্য এই উপদ্বীপটাকে বলা হয় আইবেরিয়ান উপদ্বীপ বা আইবেরিয়ান পেনিনসুলা। আইবেরিয়ান পেনিনসুলাতে দুটো দেশ, স্পেন আর পর্তুগাল।